নমস্কার। আমি আগের দিন আপনাদের সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা কিন্তু এই টপিকটাকে কভার করার চেষ্টা করব। তো প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে শুনবে এবং আলোচনাগুলোকেও ভালোভাবে শুনবে এবং একটা নোট তৈরি করে নেবে। ঠিক আছে? তো দেখো, শুরু করি তাহলে। দেখো, 1 নাম্বার প্রশ্ন বলেছে, বেদ শব্দের অর্থ কী? দেখো, বৈদিক কথাটা এসেছে বেদ থেকে। বেদ থেকে বৈদিক। বেদে ঋগ্বেদ ঋগ্বেদে যে সমস্ত কথাগুলো বলা আছে সেই থেকেই আমরা জানতে পারি এই বৈদিক সভ্যতা সম্পর্কে। সেই জন্যই এই সভ্যতাটাকে বৈদিক সভ্যতা বলা হয়ে থাকে। তো আমরা জানবো যে বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো কি? জ্ঞান। বেদের অপর নাম কি? শ্রুতি। আর্যরা সম্ভবত কোথা থেকে ভারতে এসেছিলেন? দ্বিতীয় প্রশ্নতে বলেছে যে আর্যরা সম্ভবত কোথা থেকে ভারতে এসেছিলেন। তো আর্যরা সম্ভবত মধ্য এশিয়া থেকে এসেছিলেন। কিন্তু মধ্য এশিয়া থেকে এসেছিলেন এটা কিন্তু সবার একমত নয়। এটা মূলত ম্যাক্স মুলার, অধ্যাপক ম্যাক্স মুলার এই কথাটা বলেছিলেন যে আর্যরা কোথা থেকে এসেছিলেন? মধ্য এশিয়া থেকে এসেছিলেন। ঠিক আছে? আচ্ছা, আর্য শব্দের অর্থ কী? উচ্চবর্গীয়, মানে মানে উঁচু জাতি। হ্যাঁ, মানে একটা খুব প্রেস্টিজিয়াস একটা কমিউনিটিকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আর্য বলতে। তারপরও 3 নম্বর বলেছে, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? আর্যরা ভারতে এসে প্রথমে সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ পাঞ্জাবের যে সপ্ত সিন্ধু অঞ্চল, সেখানে এসে বসতি স্থাপন করেছিলেন। ঠিক আছে? তারপর দেখো, তারপর রয়েছে বেদের অপর নাম, কিছুক্ষণ আগেই বললাম, শ্রুতি। পুরাণ কয়টি আছে বলো দেখি? পুরাণ আছে 18টি। উপনিষদ আছে 108টি। হ্যাঁ, মহাকাব্যের মধ্যে রয়েছে রামায়ণ এবং মহাভারত, দুটি মহাকাব্য। আমাদের ধর্মগ্রন্থের বলতে পারো এক প্রকার। এই রামায়ণ, এই মহাভারতেরই। গীতাকে আমরা আমাদের হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের মতো করে চোখে দেখি। দেখো, শ্রুতি কথার অর্থ হচ্ছে শুনে শুনে। শ্রুতি কেন নাম দেওয়া হয়েছে কারণটা বলে দিয়েছে এখানে। কারণ প্রাচীনকালে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম বেদ? ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম। সামবেদকে মানে আমাদের ইন্ডিয়ান মিউজিকের মাদার বলা হয়ে থাকে সামবেদকে, কারণ এখানেই আমরা মিউজিক সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ঠিক আছে? অথর্ববেদে আমরা ব্ল্যাক ম্যাজিক, জাদু বিদ্যা, তারপর চিকিৎসা ইত্যাদি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যাগযজ্ঞ সম্পর্কে বা কোনো একটা পুজো পার্বণকে কীভাবে আমরা সম্পন্ন করব সেই সম্পর্কে বিভিন্ন তথ্যাদি দেওয়া আছে কোথায়? এই যজুর্বেদে। ঠিক আছে? তো সর্বপ্রথম বেদ কোনটা? ঋগ্বেদ। ঋগ্বেদে মোট কতগুলি তোমার হাইমস রয়েছে, সূক্ত রয়েছে? মোট 128টি সূক্ত রয়েছে। ঠিক আছে, মনে থাকবে। ঋগ্বেদে, পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে কয়টি মণ্ডলে বিভক্ত? ঋগ্বেদ টোটাল 10টি মণ্ডলে বিভক্ত। ঠিক আছে, কয়টি মণ্ডলে বিভক্ত? 10টি মণ্ডলে বিভক্ত। আচ্ছা, গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ আছে? গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে আছে। ঋগ্বেদের যে 3য় মণ্ডল, যে 10টা মণ্ডলের মধ্যে যে 3 নম্বর মণ্ডল, সেই 3য় মণ্ডলে রয়েছে গায়ত্রী মন্ত্র। ঠিক আছে? সাবিত্রীকে উৎসর্গ করে এটা হয়েছে, এই মন্ত্র গাওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো, গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উৎসর্গ করে রচিত হয়েছিল? সাবিত্রী বা সূর্যদেবকে। ঠিক আছে? ভারতের জাতীয় প্রতীকে উল্লিখিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে এসেছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এটা, মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে? এই যে মুন্ডক উপনিষদ, এই মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে এই শ্লোকটি। ঠিক আছে? এই কথাটি নেওয়া হয়েছে। তারপর বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? বৈদিক যুগে প্রধান উপাস্য দেবতা ছিলেন ইন্দ্র। ইন্দ্র সম্পর্কে প্রায় 250টি ও 250 বারের উল্লেখ রয়েছে। ইন্দ্র সব থেকে বেশি উল্লেখ রয়েছে বেদে কার? ইন্দ্রের কথা। ঠিক আছে?
বলেছে ঋগ্বেদে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী কাকে বলা হয়েছে? পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে ওই ইন্দ্রকে। ঠিক আছে। তারপর কোন বেদকে ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়? সাম বেদকে, কিছুক্ষণ আগেই বললাম, সাম বেদকে ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়। ঠিক আছে। তারপর যজ্ঞ এবং আচার অনুষ্ঠানের নিয়মকানুন কোন বেদে বর্ণিত আছে? যজুর্বেদে বর্ণিত আছে। ঠিক আছে। তারপর জাদুটোনা, রোগ নিরাময়, বশীকরণ মন্ত্র ইত্যাদি কোন বেদে রয়েছে? এগুলো রয়েছে অথর্ববেদে, মনে থাকবে। তারপর বেদকে সঠিকভাবে বোঝার জন্য বেদাঙ্গ রচিত হয়েছিল। কয়টি বেদাঙ্গ রয়েছে? মনে রাখবে 6টি বেদাঙ্গ রয়েছে। ঠিক আছে। কি কি? দেখো এখানে লেখা রয়েছে, নামগুলোকে মাথায় রেখো। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ্য। ঠিক আছে। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত। নিরুক্ত মানে হচ্ছে তোমার ইটিমোলজি, শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে কোনো একটা শব্দ, সেইটাকে বলা হয় নিরুক্ত। ঠিক আছে। ছন্দ এবং জ্যোতিষ, এই 6টি বেদাঙ্গকে আমাদের জানতে হতো কিসের জন্য? বেদকে বোঝার জন্য। ঠিক আছে। তাহলে যদি বলা হয় বেদ কয় প্রকার, তো 4 প্রকার। এই বেদকে বোঝার জন্য কয়টি বেদাঙ্গ রয়েছে? 6টি বেদাঙ্গ রয়েছে। ঠিক আছে। এই 6টি বেদাঙ্গ কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু হলো দর্শন, ফিলোসফি। মানে কোনো একটা উপনিষদ হলো কি? উপনিষদকে বেদান্তও বলা হয়। বেদের শেষে কোনো একটা বেদকে পড়ার পর যে শেষকালে যে অংশটা, সেটাকে উপনিষদ বলা হয়। এবং এই উপনিষদে কি বলা থাকতো, এর যে ফিলোসফিটা, এই বেদটাকে পড়ে তুমি কি অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটাকে ওখানে ফুটিয়ে তোলা হতো ওই উপনিষদে। ঠিক আছে। ঋগ্বেদিক আর্যদের প্রধান জীবিকা কী ছিল? মানে বৈদিক যুগের যে আর্যরা, তাদের মূল জীবিকাটা কী ছিল? তাদের মূল জীবিকা ছিল পশুপালন। ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগ বলে আরেকটি যুগ আসে, পরবর্তী বৈদিক যুগ, সেখানে কিন্তু তোমার কৃষিকাজ তারা শিখতে পারে। আর্যদের সবচেয়ে পবিত্র নদী কোনটি ছিল? আর্যদের সবচেয়ে পবিত্র নদী ছিল সরস্বতী। ঠিক আছে। গঙ্গা বলে দিও না। ঋগ্বেদে গঙ্গা নদীর নাম কতবার উল্লেখ রয়েছে? ঋগ্বেদে গঙ্গা নদীর নাম কেবলমাত্র একবার উল্লেখিত রয়েছে। প্রাচীন হিন্দু দর্শনে ষড়দর্শনের মধ্যে যোগ দর্শনের প্রবর্তককে? আমাদের 6টা ফিলোসফির স্কুল ছিল। স্কুল মানে দর্শন বলতে পারো। তো সেই বিভিন্ন দর্শন, মানে টোটাল 6টি দর্শনের মধ্যে বিভিন্ন দর্শনের একজন বলতে পারো স্রষ্টা ছিল বা মানে প্রবর্তক ছিল। সেই প্রবর্তকগুলোর নাম তোমাদের এক একটা করে জানতে হবে। যেমন ধরো এখানে জিজ্ঞাসা করেছে যোগ দর্শনের প্রবর্তককে। তো যোগ দর্শনের প্রবর্তক আমরা অনেকেই হয়তো জানি যে পতঞ্জলি হলো যোগ দর্শনের প্রবর্তক। ঠিক আছে। পতঞ্জলি হলো যোগ দর্শনের প্রবর্তক। সাংখ্য দর্শনের প্রবর্তককে? সাংখ্য মনে রাখবে, সাংখ্য হচ্ছে কপিল হচ্ছে সাংখ্য দর্শনের প্রবর্তক। ঠিক আছে। তারপর দেখো বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। ঠিক আছে। গ্রামণী বলা হতো। তারপর বৈদিক সমাজে পরিবারের প্রধানকে কি বলা হতো? পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি বা কুলপা। ঠিক আছে। গ্রামের প্রধানকে গ্রামণী এবং পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। তারপর 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস কোন নদী তীরে সংঘটিত হয়েছিল? তোমরা রাখবে রাভি নদী তীরে এটা সংঘটিত হয়েছিল। রাভি নদী কোথায়? রাভি নদী বা পুরুষিনী বলা হতো। মনে রাখবে রাভি নদীর অপর নাম হচ্ছে পুরুষিনী। ওই পুরুষিনী নদীর তীরে বললেও হবে। ঠিক আছে। ইরাবতী, রাভি, পুরুষিনী একই নদীর নাম। 10 রাজার যুদ্ধে কে জয়লাভ করেছিল? 10 রাজার যুদ্ধে জয়লাভ করেছিল ভরত বংশের রাজা সুদাস। ঋগ্বেদের কোন মণ্ডলে চতুর্বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যাবে?
দশম মণ্ডলে চতুর্বর্ণ, 4টি বর্ণ আছে না, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি বর্ণের কথা, এই 4টি বর্ণের কথা বলা হয়েছে এখানে। এই চতুর্বর্ণের কথা কোথায় বলা হয়েছে? দশম মণ্ডলে বলা হয়েছে। ঠিক আছে, একে এই দশম মণ্ডলে পুরুষ সূক্তে বলা হয়েছে। কোন সূক্তে? সূক্ত আছে বলেছিলাম, হাইমস কতগুলো ছিল? 1028টি। তার মধ্যে যে পুরুষ সূক্ত বা দশম মণ্ডলে যে পুরুষ সূক্ত, সেই পুরুষ সূক্ততে রয়েছে এই ইয়ের কথা। ঠিক আছে, তারপর দেখো, বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে কোন পশুকে ব্যবহার করা হতো? বিনিময়ের মাধ্যম হিসেবে তারা গরুকে ব্যবহার করত। ঠিক আছে, নিস্ক এবং সাতমন, এই দুটো, এটা বৈদিক যুগে কি ছিল? এটা এক প্রকারে বলতে পারো সোনার মুদ্রা ছিল। হ্যাঁ, বিনিময়ের, ওরা শুধুমাত্র যে গরুই নয়, তার সাথে সাথে কখনো কখনো তারা এরকম ধাতব কিছু ইয়েকে ব্যবহার করে থাকতো। ঠিক আছে, সোনার মুদ্রা ব্যবহার করে থাকতো দেওয়া নেওয়ার জন্য। বৈদিক যুগে রাজাকে স্বেচ্ছায় যে কর দেওয়া হতো তাকে কি বলা হতো? বৈদিক যুগে স্বেচ্ছায় যেটা কর দেওয়া হতো সেটাকে বলা হতো বলি। ঠিক আছে, এছাড়া এই যে ভাগ, শুল্ক, এগুলোও কিন্তু কর নয়, কিছু কর বলে কিছু নেই, তবে ভাগ, শুল্ক এগুলো কিন্তু তোমার এক প্রকারের ট্যাক্স। আজদের প্রধান পানীয় কি ছিল? আজদের প্রধান পানীয় ছিল সোমরস বা সুরা। এটা নবম মণ্ডলে এটা এর সম্পর্কে বলা আছে। এটা একটা গাছের রস ছিল, জানো তো। ঋগ্বেদে উল্লেখিত অঘন্য কাকে বলা হতো? অঘন্য বলা হতো গরুকে, কারণ গরুকে কখনো হত্যা করতো না তারা। গরুকে খুবই একটা খুব সম্মানের চোখে দেখা হতো, গরুকে হত্যা করা তাদের কাছে পাপ ছিল। ঠিক আছে, উপনিষদের মোট সংখ্যা কয়টি? উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। যদি বলা হয় পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে, তার মধ্যে মনে রেখো সবথেকে পুরনোতম পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। ঠিক আছে, বলেছে বৈদিক যুগে আর্যরা কোন ধাতুর ব্যবহার জানতো যা সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না? মানে বৈদিকরা জানতো কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না। এরকম হচ্ছে লোহা। আমরা সিন্ধু সভ্যতাতে এটা পড়েছিলাম যে সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার তারা জানতো না। তো ওই বৈদিক লোকেরা কি বলতো? এই লোহাকে বলতো শ্যাম আয়াস। ঠিক আছে, কৃষ্ণ আয়াস। দেখো, বোঘাকই শিলালিপি, এখানে নামটা কেমন একটা দিয়েছে তো, কি যেন এটা, বোঘাকই শিলালিপি, সেখানে বৈদিক দেবতার ইন্দ্র, বরুণ, মিত্র ইত্যাদি নামের উল্লেখ পাওয়া যায়। সেটি কোথায় অবস্থিত? এই বোঘাকই শিলালেখটা এটা কোথায় অবস্থিত? তো তুরস্কতে এটা রয়েছে, এশিয়া মাইনরের তুরস্কতে এটা রয়েছে, এশিয়া মাইনরে এটা অবস্থিত। ঠিক আছে, এশিয়া মাইনরে এটা অবস্থিত। বৈদিক যুগে মহিলাদের মধ্যে কারা বেদ রচনায় অংশ নিতেন আর কি? বেদ রচনায় কারা অংশ নিয়েছিলেন? দেখো, অপালা, ঘোষা, লোপামুদ্রা, মৈত্রী, গার্গী, এরা প্রত্যেকেই কিন্তু মানে ইয়েতে অংশ নিতেন। আর তাদেরকে কি বলা হতো? ব্রহ্মবাদিনী বলা হতো। হ্যাঁ, এদেরকে কি বলা হতো? ব্রহ্মবাদিনী বলা হতো। ঠিক আছে, ন্যায় দর্শনের প্রবর্তক কে? ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছে গৌতম। ঠিক আছে, ঠিক আছে, গৌতম বুদ্ধ নয় কিন্তু, এটা আলাদা গৌতম। ঋগ্বেদের নবম মণ্ডলগুলির সম্পূর্ণভাবে কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? সোম দেবতাকে উৎসর্গ করা হয়েছে। বৈদিক যুগের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন ছিল? বৈদিক যুগে তো অনেক ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল, তার মধ্যে সবথেকে বেশি প্রাচীন ছিল বিধত। ঠিক আছে, তারপর সভা এবং সমিতি কোন দেবতার দুই কন্যা বলা হয়েছে? তো বলা হয়েছে নাকি যে সভা এবং সমিতি প্রজাপতি দেবতার দুই কন্যা বলা হয়েছে। আর্য সমাজে মানুষের জীবনকে কয়টি আশ্রমে ভাগ করা হয়েছে? ঠিক আছে, 4টি আশ্রমে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি আশ্রমগুলো? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ঋগ বৈদিক যুগে বপন বলতে কি বোঝানো হতো? বপন বলতে এখনও যেটাকে বুঝি আমরা, শস্য বপন করা মানে কি? মানে বোনা, যেটা ফসল বোনা, মানে লাগানো, চারা গাছ লাগানো, সেটা কি বপন বলতাম আমরা। প্রাচীন নাম বিতস্তা
এই বিতস্তার বর্তমানে নাম কি? বর্তমানে নাম হচ্ছে ঝিলাম। বর্তমানে নাম হচ্ছে ঝিলাম। এই যে চেনাব রয়েছে, চেনাবের আগে নাম কি ছিল বলো? আশিকিনি। ঠিক আছে, চেনাব নদীর আগে নাম ছিল কি? আশিকিনি। রাভি নদীর আগে নাম কি ছিল বললাম? পুরুষিনী। ঠিক আছে, বিপাশা এর বর্তমানে নাম কি? বিয়াস। বর্তমান নাম কি? বিয়াস। সবকটাই বলে দিলাম। প্রাচীন নাম আশিকিনি, বর্তমানে কোন নদীর নাম? চেনাব, কিছুক্ষণ আগেই বললাম। তারপর দেখো বিপাশা কোন নদীর নাম? বিপাশা হচ্ছে বিয়াস। বিপাশা হচ্ছে বিয়াস। ঠিক আছে, বিপাশা বা বিয়াস একই নদীরই নাম, পূর্ব নাম আর পরবর্তী নাম এরকম। পুরুষিনী, ঠিক আছে, পুরুষিনী হলো রাভি, বলে দিলাম এটাও। প্রাচীন নাম শতদ্রু। শতদ্রু পুরোনো নাম কার? এখন বর্তমানে তার নাম কি? সতলাজ। ঠিক আছে। বৈদিক সাহিত্যে জব বলতে কোন শস্যকে বোঝানো হতো? জব বলতে বার্লি শস্যকে জব বলা হতো। ঠিক আছে, বৈদিক সভ্যতায় জব বলতে বার্লি, যেটাকে এখন আমরা বার্লি বলি, সেটা কি জব বলতো ওরা। বৈদিক সাহিত্যে ব্রীহি বলতে কোন শস্যকে বোঝানো হতো? ব্রীহি বলতে ধানকে বোঝানো হতো। ব্রীহি বলতে ধানকে বোঝানো হতো। ঠিক আছে, তোমরা শুনে থাকবে হয়তো বহুব্রী সমাস, তো ওই ব্রীহি শব্দটা ওই এই জায়গা থেকেই নেওয়া হয়েছে, ব্রীহি অর্থাৎ ধান। তারপর দেখো মহাকাব্য মহাভারত এর প্রাচীন নাম কি ছিল? মহাভারতের প্রাচীন নাম ছিল জয় সংহিতা। ঠিক আছে, তারপর মহাভারতকে কে রচনা করেছিল? তো আমরা সবাই জানি মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস। রামায়ণকে কে রচনা করেছিল? রামায়ণকে রচনা করেছিল বাল্মীকি। ঠিক আছে, আর্যরা ভারতে যে লোহা ব্যবহার করত তার প্রমাণ প্রথম কোথায় পাওয়া যায়? অতরঞ্জি খেরা। বৈদিক যুগে গবিষ্ঠ শব্দটি কিসের জন্য ব্যবহৃত হতো? আমাদের যেমন এখনকার দিনে যেমন প্রপার্টি রয়েছে না, আগেকার দিনে গরুটাকে একটা বিশাল বড় প্রপার্টির মতো করে দেখা হতো। যার কাছে যত বেশি গরু থাকতো সে তত ধনী ব্যক্তি ছিল আগে, সেই সময়কার দিন। গরুর জন্য যে যুদ্ধ, তাকে বলা হতো গবিষ্ঠ, গরুর জন্য যুদ্ধ। ঠিক আছে, বৈশেষিক দর্শনের প্রবর্তক কে? বৈশেষিক দর্শনের প্রবর্তক হলেন কনাদ, খুব ইম্পর্টেন্ট। তারপর ঋগ বৈদিক যুগে দুহিতা কাকে বলা হতো? দুহিতা বলা হতো কন্যাকে, যে গরু দহন করত। ঠিক আছে, কন্যা। নিচের কোন দেবতা ঋগ বৈদিক যুগে প্রকৃতির নৈতিক নিয়ম বা শৃঙ্খলার রক্ষক ছিলেন? হ্যাঁ, প্রকৃতির দেবতা ছিলেন এক প্রকারে বলতে পারো বরুণ। বরুণকে প্রকৃতির দেবতা বা প্রকৃতির শৃঙ্খলার রক্ষক ছিল এই বরুণ। বৈদিক যুগে গোমত বলতে কাকে বোঝানো হতো? ধনী ব্যক্তিকে বোঝানো হতো, যার অনেক গরু আছে তাকে বলা হতো গোমত। ঠিক আছে, তারপর দেখো বৈদিক যুগে চিকিৎসক বা বৈদ্যকে কি বলা হতো? চিকিৎসককে বলা হতো ভিষক। ঠিক আছে, চিকিৎসককে কি বলা হতো? ভিষক। পরবর্তী বৈদিক যুগে লেটার বৈদিক পিরিয়ডে প্রধান দেবতা কে হয়ে ওঠেন? ঠিক আছে, আগে তো ছিল আমাদের কি শুনেছিলাম, আগে ছিল কি ইন্দ্র দেবতা, কিন্তু এখন আর পরবর্তী বৈদিক যুগে কিন্তু ইন্দ্র আর থাকলো না। কে হয়ে গেল? মনে রাখবে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব হচ্ছে ধ্বংসকর্তা। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে কোন নতুন কর প্রবর্তিত হয়? দেখো, ভাগ এবং শুল্ক বলে দুই কর প্রবর্তিত হয়। এই যে আর্যদের সমাজে দ্বিজ কাদের বলা হতো? দ্বিজ বলা হতো তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যাদের উপনয়ন বা পৈত হতো তাদেরকে বলা হতো দ্বিজ। কেবলমাত্র ব্রাহ্মণদের এটা হবে না, যাদের উপনয়ন বা পৈত হতো। দ্বিজ কথার অর্থ কি জানো? দ্বিজ কথার অর্থ হচ্ছে যার মানে হচ্ছে দুবার, দুই কথার অর্থ হলো দুই। মানে হচ্ছে জাত, যার জন্ম দুইবার হয়েছে তাকে বলা হচ্ছে দ্বিজ। ঠিক আছে, কোন বিবাহ রীতিতে পিতা আর কন্যাকে স্বেচ্ছায় যোগ্য পাত্রের হাতে তুলে দিতে হতো? স্বেচ্ছায় যোগ্য পাত্রের হাতে তুলে দিতে হতো ব্রহ্মবিবাহ। ঠিক আছে, ব্রহ্মবিবাহ।
ঠিক আছে। যেটা নর্মালভাবে হয় সেটা হচ্ছে প্রজাপতি একটা বিবাহ হয়, একটা হয় তোমার কন্যা এবং পাত্র পাত্রীর উভয়েরই পছন্দ মতো যে বিবাহটা হয়, সেই বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ। ঠিক আছে। নারী পুরুষের প্রেম ঘটিত বিবাহকে কি বলা হয়? দেখো ওই যেটা বলছিলাম, নারী পুরুষের প্রেম ঘটিত বিবাহকে বলা হতো গান্ধর্ব বিবাহ। ঠিক আছে, গান্ধর্ব বিবাহ। এরকম প্রত্যেকটা বিবাহের আলাদা আলাদা মানে আছে, পরে বলে দেবো। পূর্ব মীমাংসা দর্শনের প্রবর্তক কে? পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী। এই যে প্রবর্তকগুলোর নাম অবশ্যই মনে রেখো কিন্তু। উত্তর মীমাংসা, উত্তর মীমাংসা হচ্ছে বদায়ন। ঠিক আছে, বদায়ন। তারপর পরবর্তী বৈদিক যুগের প্রধান মৃৎশিল্পী কোনটি ছিল? ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। চিত্রিত ধূসর মাটির পাত্র, পেন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, এটা মনে রেখো, ধূসর মাটির পাত্র ছিল, চিত্রিত ধূসর মাটির পাত্র। রাজা সুয়া যজ্ঞ রাজা কেন করতেন? ঐশ্বরিক ক্ষমতা বা রাজ্যাভিষেক করার জন্য এই রাজা সুয় যজ্ঞ করা হতো। ঠিক আছে, ঐশ্বরিক মানে রাজ্যাভিষেক যখন হতো তখন এই যজ্ঞ করতো। কারা করতো? রাজারা করতো, যখন তারা অভিষেক করতো, যখন রাজ্যাভিষেক করতো। যখন অশ্বমেধ যজ্ঞ কিসের জন্য, কিসের প্রতীক ছিল? অশ্বমেধ যজ্ঞ ছিল মানে হচ্ছে, বলে দিই, রাজা রাজনৈতিক আধিপত্যের বিস্তার। এটা কীরকম জিনিসটা বলে দিই। মানে অশ্বমেধ যজ্ঞ হতো, একটা যজ্ঞ হতো প্রথমে, তারপর সেখানে দুটি ঘোড়াকে, যজ্ঞের পর দুটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়ার পিছন পিছন একটা বিশাল বড় একটা সৈন্য যেত এবং সেই ঘোড়াগুলো মানে কোনো ডাইরেকশন, মানে কেউ তাদেরকে ইয়ে করতো না, বাধা দিত না। ঘোড়াগুলো নিজের ইচ্ছায় যেদিকে হেঁটে হেঁটে যেত সেই দিকগুলোই হচ্ছে তার রাজত্বের মধ্যে চলে আসতো। হ্যাঁ, কেউ যদি বলতো যে আমরা বা এটা যেতে দেব না, তাহলে তাদের সাথে ওই যে পিছনে যে সৈন্যদল থাকতো তারা যুদ্ধ করতো এবং সেটাকে কবজা করে নিত। এইভাবে তারা রাজ্য বিস্তার, অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে রাজ্য বিস্তারও করা হতো। ঠিক আছে। তারপর বৈদিক যুগের উপনয়ন কথাটি কিসের সাথে যুক্ত? বলো, উপনয়ন হচ্ছে শিক্ষার প্রারম্ভের সাথে যুক্ত, শিক্ষার প্রারম্ভের সাথে। ব্রহ্মচর্যে যখন শিক্ষা যখন গুরুগৃহে যখন দিত তখন তাদেরকে প্রথমে এই পৈতে বা উপনয়ন হতো। ঠিক আছে, পৈতে বা উপনয়ন তাদের হতো। বৈদিক অর্থনীতিতে ভাগদুক নামক কর্মচারীদের কাজ কি ছিল? ভাগদুক কারা কি করতো? ভাগদুকরা করতো কি? কর আদায় করতো, কর বা রাজস্ব, ট্যাক্স কালেক্টর ছিল তারা। ঠিক আছে। সংগৃহীত, হ্যাঁ, সংগ্রাহিত্রী কাদেরকে বলা হতো? সংগ্রাহিত্রী কাদেরকে বলা হতো? কোষাধ্যক্ষদেরকে। ট্রেজারি যারা রক্ষা করতো তাদেরকে সংগ্রাহিত্রী, সংগ্রহ যেটা যেখানে থাকতো সেটাকে রক্ষা করতো। তারপর বলো, বৈদিক যুগে সুত কথাটি কাদের সাথে সম্পর্কিত? রথের সারথিকে বা চারণ কবিকে কি বলা হতো? সুত বলা হতো। বৈদিক সমাজে বিধবা নারীর তার স্বামীর ভাইয়ের অর্থাৎ দেওয়ারের সাথে বিবাহকে কি বলা হতো? নিয়োগ প্রথা বলা হতো। কি প্রথা হতো? নিয়োগ প্রথা বলা হতো, নিয়োগ। ঠিক আছে, যখন স্বামী মারা গেল বা স্বামী কোনো কারণে যুদ্ধে গিয়ে তাদের প্রাণ হারালো, তখন স্বামীর ভাইয়ের সাথে যখন যে বিয়েটা হতো সেটাকে, সেই দেওয়ারের সাথে যে বিয়েটা হতো তাকে বলা হতো নিয়োগ প্রথা। ঠিক আছে। আর্যদের ভাষায় আয়স শব্দটি কোন ধাতুকে বোঝানো হতো? আমরা প্রথমেই দেখেছিলাম যে ব্ল্যাক আয়স মানে কৃষ্ণ আয়স বলা হতো লোহাকে, এবং মনে রাখবে যে তোমার শুধু আয়স বললে আমরা তামা বা ব্রোঞ্জকে বোঝাতাম। ঠিক আছে। বৈদিক যুগে কোন দেবতাকে স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থকারী বলা হতো? কোন দেবতাকে স্বর্গ এবং পৃথিবীর মধ্যস্থতা করত? অগ্নিকে। হ্যাঁ, সেই জন্যই এই তখন থেকেই আমরা কিন্তু আগুন জ্বালিয়ে থাকি। কোনো মন্ত্র বলতে গেলে বা কোনো মানে বড় কোনো পুজো পার্বণে দেখবে আমরা সবসময় যজ্ঞ করি, এবং যজ্ঞের মূল যেটা থাকতো সেটা হচ্ছে কোনো একটা পবিত্র আগুন থাকতো। সে আগুনের উপরে যজ্ঞের মাধ্যমে মন্ত্র পড়ে আমরা ইয়ে করতাম,
এর মানে কি যে ওই আগুনের মধ্যে দিয়ে আমরা পার্থিব জিনিসের পার্থিব মানুষরা আমরা ভগবানকে সরাসরি আমাদের কথা বা আমাদের যে প্রার্থনা সেটাকে আমরা পৌঁছে দিতে পারতাম। অগ্নি মানুষের আরণ্যক মূলত কাদের জন্য রচিত হয়েছিল? অরণ্য বসবাসকারী সন্ন্যাসীদের জন্য। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় অতটা। ছান্দোগ্য উপনিষদ কোন বেদের সাথে যুক্ত? সামবেদের সাথে যুক্ত। এবং মনে রাখবে শেষ প্রশ্ন আমাদের, ঋগ্বেদের কোন মণ্ডলকে সোমরস প্রস্তুত করার কথা বলা হয়েছে? নবম মণ্ডল, যেখানে সোম দেবতার কথা সম্পর্কে বলা হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।